1848 সাল কার্ল মার্কস আর ফ্রিডরিখ এঙ্গেলস লিখেছিলেন, এ স্পেক্টর ইজ হাউন্টিং ইউরোপ, দ্য স্পেক্টর অফ কমিউনিজম। ইউরোপকে ভূত তাড়া করছে, কমিউনিজমের ভূত। প্রায় 180 বছর পর সেই ভূত কি এবার আমেরিকাকে তাড়া করছে? কারণ গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা শব্দ বারবার ব্যবহার করছেন, কমিউনিজম। কতবার? 81 বার। রয়টার্সের হিসাব অনুযায়ী 23 জুনের পর মাত্র 2 সপ্তাহে ট্রাম্প বক্তৃতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে 81 বার কমিউনিজমের কথা বলেছেন। এটা কি কাকতালীয়? সম্ভবত নয়। কারণ নভেম্বরের মিড টার্ম ইলেকশন সামনে রেখে ট্রাম্পের রাজনৈতিক টিম এখন পরীক্ষা করছে পুরনো এই ভয়টাকে কি আবার ভোটে পরিণত করা যায়। কিন্তু এর মধ্যে আরও একটা গল্প আছে। ট্রাম্প কেন হঠাৎ কমিউনিজমের এত ভয় দেখাচ্ছেন? তিনি কি সত্যিই আমেরিকায় কমিউনিজমের উত্থান দেখছেন, নাকি নিজের রাজনৈতিক পতনের ভয় থেকে একটা পুরনো ভূতকে আবার সামনে আনছেন? একটা শব্দের এত ক্ষমতা কেন? আমেরিকায় কমিউনিজম শুধু একটি মতাদর্শের নাম নয়, এটা একটা ঐতিহাসিক স্মৃতি, কোল্ড ওয়ারের স্মৃতি, সোভিয়েত ইউনিয়নের স্মৃতি, পারমাণবিক যুদ্ধের ভয়, আর সবচেয়ে বড় কথা, ম্যাককার্থিজমের স্মৃতি। 1950-এর দশকে সিনেটর জোসেফ ম্যাককার্থি দাবি করেছিলেন, আমেরিকার সরকার এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কমিউনিস্টদের অনুপ্রবেশ ঘটেছে। ফলে শুধু কমিউনিস্ট হিসেবে চিহ্নিত হওয়াটাকেই অনেকের ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে উঠেছিল। এটাই রেড স্কারের শক্তি। ভয়টা শুধু কমিউনিজমকে নিয়ে ছিল না, ভয়টা এমনভাবে তৈরি হয়েছিল যে কমিউনিস্ট বলে চিহ্নিত হওয়াটাই হয়ে উঠেছিল শাস্তির কারণ। অর্থাৎ আমেরিকার রাজনীতিতে কমিউনিস্ট শব্দটির একটা আলাদা ইমোশনাল পাওয়ার আছে, আর ট্রাম্প এখন সেই পাওয়ারটাই আবার ব্যবহার করছেন। আজকের আমেরিকায় সেই একই শব্দ আবার ফিরেছে, বিশেষ করে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে। মামদানি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন। তার রাজনীতির মূল বিষয় সাশ্রয়ী হাউজিং, সরকারি সেবা, শ্রমিকের অধিকার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো। কিন্তু ট্রাম্প ও তার সহযোগীরা তাকে এবং একই ধরনের প্রোগ্রেসিভ রাজনীতিবিদদের কমিউনিস্ট বলে আক্রমণ করছেন। এমনকি রিপাবলিকান কংগ্রেসম্যান চিফ রয় 2026 সালে মামদানি অ্যাক্ট নামে একটি বিলও এনেছেন, যেখানে সোশ্যালিজম, কমিউনিজম এবং মার্কসিজমের সঙ্গে যুক্ত কিছু অভিবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। এখন প্রশ্ন, মামদানি কি সত্যিই কমিউনিস্ট? ডেমোক্রেটিক সোশ্যালিজম ইজ নট ইকুয়াল টু কমিউনিজম। এখানে পার্থক্যটা গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক সোশ্যালিজম এবং কমিউনিজম এক জিনিস নয়। অনেক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ব্যবহার করে বেশি সরকারি সেবা, সামাজিক সুরক্ষা বা অর্থনৈতিক পুনর্বন্টনের পক্ষে থাকেন। অন্যদিকে ঐতিহাসিক কমিউনিজমের লক্ষ্য ব্যক্তিগত সম্পত্তির মালিকানা বিলোপ করে ক্লাসলেস সোসাইটি তৈরি করা। কিন্তু রাজনৈতিক প্রচারণায় এই পার্থক্যটাই যেন মুছে যাচ্ছে। কেন? ধরুন একজন রাজনীতিবিদ বললেন, আমি এফোর্ডেবল হাউজিং চাই। বিরোধী পক্ষ বলল, আপনার হাউজিং পলিসি ভুল। এটা পলিসি ডিবেট। কিন্তু যদি বলা হয় এই লোকটা কমিউনিস্ট, তখন আলোচনাটা আর হাউজিং নিয়ে থাকে না, হয়ে যায় আমরা বনাম ওরা, দেশপ্রেম বনাম দেশ বিরোধিতা। অর্থাৎ সোশ্যালিস্ট বলা মানে হলো পলিসি ডিবেট, আর কমিউনিস্ট বলা মানে এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এটাই রেড স্কারের পুরনো কৌশল। কিন্তু ট্রাম্পের এত ভয় কেন? এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং। কারণ ট্রাম্প যখন কমিউনিজমের বিরুদ্ধে এত জোরে কথা বলছেন, তখন তার নিজের রাজনৈতিক অবস্থানও খুব স্বস্তিদায়ক নয়। জুলাইয়ের ওয়াশিংটন পোস্ট ইপসস পোলে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং নেমে এসেছে 37%, ডিসঅ্যাপ্রুভাল 61%, আর ইন্ডিপেন্ডেন্টসের মধ্যেও মাত্র 26% অ্যাপ্রুভ করেছেন, 71% ডিসঅ্যাপ্রুভ। আর ইকোনমি, সেখানেও ট্রাম্পের অ্যাপ্রুভাল মাত্র 33%। 2/3 মতো মানুষ গ্রোসারিজকে আনএফোর্ডেবল বলছেন। 43% বলেছেন ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর তারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছেন। অর্থাৎ ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা এখন হয়তো কমিউনিজম নয়, কস্ট অফ লিভিং, ইনফ্লেশন, ইকোনমি। তাহলে ট্রাম্প কি করছেন? রয়টার্সের বিশ্লেষণ এখানেই গুরুত্বপূর্ণ।
ট্রাম্প এবং রিপাবলিকানসদের ইকোনমিক রেকর্ড নিয়ে ভোটারদের প্রশ্ন আছে। তাই অর্থনীতির প্রসঙ্গ বদলে তারা আলোচনার বিষয়টাই বদলাতে চাইছে। ট্রাম্পের ভাষায় ডেমোক্র্যাটস আর কমিউনিস্ট, অর্থাৎ প্রশ্নটা আর এটা থাকবে না ট্রাম্পের ইকোনমি কেমন, প্রশ্নটা হয়ে যাবে ডেমোক্র্যাটসরা কি আমেরিকার জন্য বিপজ্জনক। রয়টার্স বলছে রিপাবলিকানরা স্ট্র্যাটেজিস্ট ফোকাস গ্রুপের মাধ্যমে পরীক্ষা করছেন কোথায় কমিউনিজম শব্দটি বেশি কাজ করে, কোথায় সোশ্যালিজম শব্দটি কার্যকর, আর কোন ভোটারদের মধ্যে এই মেসেজ সবচেয়ে বেশি রেজোনেন্স তৈরি করে। এবং প্রাথমিক ফল বেশ ইন্টারেস্টিং। ট্রাম্পের কোর সাপোর্টাররা এই মেসেজে খুব জোরালোভাবে সাড়া দিচ্ছেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং তরুণ ভোটারদের মধ্যে এটি তুলনামূলকভাবে কম কাজ করছে। এখানেই ট্রাম্পের ভয়। তাহলে কি ট্রাম্প দুর্বল হয়ে যাচ্ছেন? এখনই এমন সিদ্ধান্তে যাওয়া যাবে না, কারণ তার কোর রিপাবলিকান বেজ এখনো শক্তিশালী। কিন্তু একটা পরিবর্তন গুরুত্বপূর্ণ। ট্রাম্প এখন শুধু নিজের পক্ষে ভোট চাইছেন না, তিনি চেষ্টা করছেন ট্রাম্পের বিরোধী ভোটটাকে ডেমোক্র্যাটসদের বিরুদ্ধে ভয়ে বদলে দিতে। এটা খুব পুরনো রাজনৈতিক কৌশল। যখন নিজের রেকর্ড দিয়ে ভোট চাওয়া কঠিন হয়ে যায়, তখন প্রতিপক্ষকে ভয়ঙ্কর করে তুলুন। আর আমেরিকাতে কমিউনিস্ট শব্দটি সেই কাজের জন্য অসাধারণ কার্যকর, কারণ এতে আপনাকে হাউজিং পলিসি, ট্যাক্স পলিসি, হেলথ কেয়ার নিয়ে দীর্ঘ আলোচনা করতে হয় না, শুধু বলতে হয় ওরা কমিউনিস্ট। ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যাও এখানে। যে ভয় 1950-এর আমেরিকায় কাজ করেছিল, সেটা 2026-এর তরুণদের কাছে এমনভাবে কাজ নাও করতে পারে। রয়টার্সের ফোকাস গ্রুপও সেটাই দেখাচ্ছে। যারা কোল্ড ওয়ার দেখেনি, যারা সোভিয়েত ইউনিয়নের পতনের পর জন্মেছে, তাদের কাছে কমিউনিস্ট শব্দটির ইমোশনাল ইম্প্যাক্ট হয়তো আগের প্রজন্মের মতো নয়, বরং তারা বেশি ভাবছে বাড়ি ভাড়া কত, চাকরি কোথায়, গ্যাসের দাম কত, জীবনযাত্রার খরচ কত। এখানেই ট্রাম্পের অ্যান্টি কমিউনিস্ট ক্যাম্পেইনের সীমা। তাহলে কি আমেরিকায় কমিউনিজম ফিরে আসছে? না, অন্তত এই তথ্যগুলো তা প্রমাণ করে না। যা ফিরে এসেছে বলে মনে হচ্ছে তা হল কমিউনিজমের রাজনৈতিক স্মৃতি। 1848 সাল মার্কস এবং এঞ্জেলসের কাছে কমিউনিজম ছিল সামনের দিনের বিপ্লবের প্রতীক। 1950-এর আমেরিকায় সেটা হয়ে উঠেছিল নিরাপত্তার ভয়। 2026-এ সেটা আবার হয়ে উঠছে ইলেকটোরাল ওয়েপন্স। কিন্তু এবার একটা বড় পার্থক্য আছে। এই ভূতকে শুধু বিরোধীদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে না, এটা ট্রাম্পের নিজের দুর্বলতারও প্রতিক্রিয়া। কারণ একজন শক্তিশালী প্রেসিডেন্ট সাধারণত বলেন, আমাকে ভোট দিন কারণ আমি দেশের ভালো করছি। কিন্তু বিপদের মধ্যে থাকা একজন প্রেসিডেন্ট বেশি করে বলতে শুরু করেন, ওদের ভোট দেবেন না কারণ ওরা ভয়ঙ্কর। ট্রাম্পের অ্যান্টি কমিউনিস্ট মেসেজিংয়ের সবচেয়ে গভীর রাজনৈতিক অর্থ হয়তো এখানে। তাহলে ট্রাম্প কি সত্যিই পতনের দিকে? এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, কারণ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনো আছে, তার কোর সাপোর্টাররা। কিন্তু ভয়টা যে একেবারেই নেই সেটাও বলা যাবে না, কারণ একজন প্রেসিডেন্ট যখন নিজের সাফল্যের গল্পের চেয়ে প্রতিপক্ষের ভয় দেখানোর গল্প বেশি বলতে শুরু করেন, তখন বুঝতে হয় রাজনৈতিক লড়াইটা বদলে গেছে। ট্রাম্পের সামনে এখন আসল প্রশ্ন কমিউনিজম ফিরে আসছে কিনা সেটা নয়। প্রশ্ন হলো, ভোটাররা কি তার ইকোনমি নিয়ে হতাশ? ইন্ডিপেন্ডেন্টসরা কি দূরে সরে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, 2026-এর মিড টার্মে মানুষ কি ট্রাম্পের পক্ষে ভোট দেবে নাকি ট্রাম্পের বিরুদ্ধে? কারণ কমিউনিজমের ভয় দেখিয়ে হয়তো নিজের বেসকে আরো একবার একত্র করা যাবে, কিন্তু যে ভোটার বাড়ি ভাড়া নিয়ে চিন্তিত, যে ভোটার বাজারের দাম নিয়ে চিন্তিত, যে তরুণ চাকরি নিয়ে চিন্তিত, তার কাছে 1950-এর দশকের সোভিয়েত ইউনিয়নের ভয় কতটা কাজ করবে? সেটাই এখন ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষা। কমিউনিজমের ভয় দিয়ে তিনি যদি নিজের ভোটারদের ধরে রাখতে পারেন, তাহলে রেড স্কোয়ার আবার রাজনৈতিকভাবে সফল। কিন্তু যদি তরুণ আর ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা সেই ভয়কে উপেক্ষা করে ইকোনমিকে বড় প্রশ্ন বানায়, তাহলে এই ভূত ট্রাম্পকে বাঁচাতে পারবে না। বরং তখন প্রশ্ন উঠবে, কমিউনিজমের পতন নয়, ট্রাম্পের পতনের গল্পটাই কি শুরু হয়ে গেছে?